আসসালামু আলাইকুম। আজকে আমরা বলবো এসএসসি বাংলা ফার্স্টের একটি গদ্য বিলাসী, যার লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রের জন্ম 1876-এ এবং মৃত্যু 1936 সালে। আমরা প্রথমে গদ্যে যাওয়ার আগে শরৎচন্দ্র সম্পর্কে কিছু জেনে নিই। শরৎচন্দ্রের জন্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে, অর্থাৎ তিনি মূলত কলকাতা ছিলেন। এছাড়াও এপার বাংলা ওপার বাংলায় তার কাব্য লেখালেখি চলতে থাকে। এছাড়াও তার পিতার নাম হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতার নাম ভুবন মোহিনী দেবী। 24 বছর বয়সে তিনি গৃহ ত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন এবং এরপরে 24 বছর বয়সে গৃহ ত্যাগ করে তিনি সন্ন্যাসী হয়েছিলেন এবং এরপরে তিনি জীবিকার তাগিদে বর্মা মুল্লুক অর্থাৎ বর্তমানে মিয়ানমারও তিনি গিয়েছিলেন। এরপর দেখা যায় যে প্রত্যেকটা কবি কিছু না কিছু পুরস্কার তো পেয়েই থাকে, যেগুলো মূলত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং আমাদের শরৎচন্দ্র তার প্রথম রচনা মন্দির, এটা লেখার জন্য কুন্তলীন পুরস্কার পেয়েছিলেন, যেটি কলকাতার মধ্যেই পাওয়া যায়। এরপরে দেখা যায় যে তিনি 1963 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক এবং 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি প্রদান করা হয় তাকে। গেল, এগুলো ছিল তার জীবনের বিশেষ কিছু উল্লেখযোগ্য পুরস্কার। এছাড়াও আমরা জেনে নিব উপন্যাস সম্পর্কে। তার উপন্যাস বিভিন্ন ভারতীয় এবং বিদেশি ভাষায়ও বর্ণিত রয়েছে, বিভিন্ন চলচ্চিত্র আমরা দেখতে পাই। সবচেয়ে বহুল পরিচিত হচ্ছে দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত এবং দেনা পাওনা সম্পর্কে আমরা প্রিভিয়াস ক্লাসে জেনে এসেছি। অর্থাৎ এগুলো যদি চলে আসে পরীক্ষায়, আমাদের জেনে রাখতে হবে যে এই উপন্যাসগুলো হচ্ছে শরৎচন্দ্রের উপন্যাস। এছাড়াও এগুলো আমাদের ভার্সিটি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোন কবির কোন উপন্যাসগুলো, সেগুলো আমাদের মনে রাখতে হবে। এখন আমরা গল্পের চরিত্র সম্পর্কে জেনে নেব। প্রথমে গল্পের চরিত্রে আমরা প্রধান চরিত্র দেখতে পাই বিলাসীকে, অর্থাৎ যার নামে এই গল্পটি নির্মিত হয়েছে। এরপর আমরা দেখতে পাই মৃত্যুঞ্জয়, যে গল্পের প্রধান চরিত্রে রয়েছে। এরপর বিলাসীর বাবা, যিনি মূলত সাপুরে ছিলেন। এরপর আছে মৃত্যুঞ্জয়ের খুড়া, এরপরে ভূদেব বাবু। এগুলো হচ্ছে যে তেমন অপ্রধান চরিত্র আর কি। মেন চরিত্র হচ্ছে আমাদের 7 নম্বরে নেরা, যার বয়স 40 বছর এবং সে 40 বছর বয়সে এই গল্পটি তার জবানিতে বিবরণ দিতেছিলেন। গল্পটি উত্তম পুরুষে বিবৃত হয়েছে এবং কি এ হচ্ছে নেরা হচ্ছে এই গল্পের কথা। আচ্ছা, আমরা খুবই সংক্ষিপ্ত আকারে গল্পটি জেনে নেব, কারণ এই গল্পটি মোটামুটি একটু বড় রয়েছে, যার কারণে একটু সংক্ষিপ্ত আকারে আমি বর্ণনা করার চেষ্টা করব। তো গল্পটা শুরু হয় ঠিক এভাবে যে পাকা দুক্রোশ রাস্তা পার করে এই গল্পের শিক্ষার্থীরা, আসলে পল্লী গ্রামের শিক্ষার্থীরা, তারা পাকা দুক্রোশ যেতে এবং আসতে মোট 4 কোষ রাস্তা পার করে তাদের শিক্ষা অর্জন করতে যেতে হয়। মাঝে বিভিন্ন নদী, বিভিন্ন বাধা উপক্রম তাদের পার করে আসতে হয়। অর্থাৎ 4 ক্রোশ বলতে বর্তমানে 8 মাইল নয়, এরও বেশি। প্রচুর রাস্তা তাদের পার করে শিক্ষা অর্জন করতে যেতে হয়। তাদের এই কষ্ট দেখে কি তাদের সরস্বতী দেবী অর্থাৎ বিদ্যা দেবী তাদের কি বর দেবেন না? এমন কষ্ট দেখে তাদের শিক্ষার জন্য এত কষ্ট করার প্রধান কারণই হচ্ছে তাদের পেটের খিদাটা তারা কি যেন মুক্ত হতে পারে। শিক্ষা দ্বারা তারা যাতে এই পেটের খিদাটা মুক্ত করতে পারে। অর্থাৎ লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে যারা হচ্ছে পেটের খিদার জন্য এত কাজ করছেন, তাদের কথা নাই বাদ দিলাম, যারা হচ্ছে শিক্ষার জন্য শিখছেন, তারা কেনই বা পল্লী গ্রামকে সংস্কার না করে তারা বিদেশে চলে যান বা অন্য শহরে চলে যান। যেন এই পল্লী গ্রামটা কুসংস্কারচ্ছন্ন রয়ে গিয়েছে, একমাত্র যে এসব মানুষগুলো প্রথমত কেনই এখান থেকে চলে গিয়ে অর্থাৎ কেন সকলে শিক্ষিত হওয়ার পরেও তারা শহরে চলে যায় এবং এই গ্রামকে কুসংস্কারচ্ছন্ন রেখে দেয়। কবির প্রশ্ন এটাই, এবং এটার এই প্রশ্ন নিয়ে আমাদের মূলত বিলাসী গল্পটি রচিত হয়েছে। বিলাসী গল্পটি হচ্ছে ব্যতিক্রমধর্মী দুই মানবীর প্রেমের গল্প, এবং তাদের এই প্রেমটি জাত প্রথা ভেদ করে এর ঊর্ধ্বে চলে যায়। আচ্ছা, সমাজ কেন এই জাত প্রথাকে এখনো প্রাধান্য দিচ্ছে, এটা নিয়েই এই গল্পটি মূলত লেখা। এরপর দেখা যায় এই গল্পের প্রথমে দেখা যায় যে মৃত্যুঞ্জয় নামক এক ছেলে খুবই সরল সোজা এবং সে
প্রতিদিন প্রায় স্কুলে যেত এবং স্কুলে যাওয়ার সময় আমাদের গল্পের লেখক, যাকে ন্যাড়া নামে উল্লেখ করা হয়েছে গল্পের মধ্যে, তিনি তার সাথে প্রায় দেখা সাক্ষাৎ করতেন এবং তিনি যেচে তার সাথে কথা বলতেন। কেননা মৃত্যুঞ্জয়ের স্বভাব ছিল সে একদম মা বাবা হারানো সাধারণ ছেলে। সে কিছুটা সরল ছিল। তার মা বাবা ছিল না, কিন্তু তার বাবার একটা সম্পত্তি ছিল, সেটি হচ্ছে 20-25 বিঘার মতো একটি আম কাঁঠালের বাগান ছিল। সেটা তারা গ্রীষ্মকালে বা বিভিন্ন ধরনের সিজনে সেটি কি বন্ধক বা জমা দিয়ে তাদের যে টাকাটা চলে আসতো, সেটা দিয়ে তার ভালো করে তাদের সারা বছর খাওয়া পড়া চলে যেত। তো এখন সে এত সহজ সরল ছিল যে সে যার সাথেই দেখা হতো না কেন, ভালো কথাবার্তা হলে সেটা তাদেরকে দোকানে নিয়ে যেত, নাস্তা পানি খাওয়াতো বা বিভিন্ন ধরনের বাচ্চারা তাদের সাথে মিলামিশা করতো একটাই কারণে যে তার সাথে মিশলে তো তারা খাবার খেতে পারবে, এই কারণে তারা তার সাথে যেচে কথা বলতো। এরপরে দেখা যায় মানে আরো বাচ্চারা তো বাচ্চারাই এবং পিতারাও, তাদের গার্জিয়ানরাও কি করতো, বাচ্চাদেরকে এগিয়ে দিত যেন তারা তাকে গিয়ে বলতে পারে যে তার মা বেতন হারিয়ে গিয়েছে, চুরি হয়ে গিয়েছে, এগুলো বিভিন্ন ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল করে তার থেকে টাকা হাতিয়ে নিত। এমনই সহজ সোজা ছিল এই গল্পের মৃত্যুঞ্জয়। সে তাদেরকে টাকা দিয়ে দিত এবং বিনিময়ে তারা যে তার কাছে ঋণটা স্বীকার করবে, ঋণ স্বীকার তো দূরের কথা, সে যে তাদেরকে মানে তাদের সাথে তাদের ছেলেরা যে মিশে, এটাও তারা মানতে নাকচ করতো। কারণ তার বাবা মা নেই এবং সে কি ছিল, একদম সাধারণ একটা ছেলে ছিল, যার কারণে তারা তার সাথে মিশছে এমনই কথা স্বীকার করতে চায় না পিতামাতারা, আবার তারাই তাদেরকে ঝুঁকিয়ে দেয়। হ্যাঁ, তো স্কুল জীবন পার হওয়ার পরে সেই 40 বছর বয়সে আমাদের গল্পের কথক ন্যাড়া একদিন শুনতে পাই যে মৃত্যুঞ্জয়ের মর্মর অবস্থা, সে শয্যাশায়ী অবস্থায় রয়েছে। তো সে যেহেতু এত বছর বা এতদিন যাবত তার সাথে দেখা সাক্ষাৎ, তার সাথে এত কথাবার্তা, তো তার বাসায় যখন সে যাচ্ছিল তখন সন্ধ্যার সময় ছিল। তো একটু অন্ধকার নেমে আসছিল সন্ধ্যার সময়। এই 20-25 বিঘা তো অনেক বড় একটা বাগান, যেটা পার হয়ে যেতে যেতেই কিছুটা অন্ধকার নেমে আসে এবং সে ভিতরে ঢুকতে দেখতে পাই তাদের প্রাচীরগুলো ভাঙা ভাঙা, তো দেওয়ালে কোথাও ফাটল, কোথাও আছে কোথাও নেই, এরকম অবস্থা। খুবই পুরানো একটা পোড়া বাড়ি। সেখানে সে ঢুকতে দেখতে পায় একটি প্রকাণ্ড দ্বীপ নিয়ে দ্বীপ জ্বলছে এবং সেই দ্বীপের আলোতে সে আমাদের এই গল্পের নায়িকা বিলাসীকে দেখতে পায়। এবং বিলাসীর এই দ্বীপের এত কম আলো ছিল যে সে তার বয়স 18 কি 28 ধারণ করতে পারে না। পরে দেখা যায় যে সে ভিতরে ঢুকে এবং স্টপ করে সে বাসায় প্রবেশ করতেই দেখে যে মৃত্যুঞ্জয় শয্যাশায়ী এবং বিলাসী তার সাথে কোনো কথাই বলে না, সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এবং সে মৃত্যুঞ্জয়কে বাতাস করতেছিল। তো মৃত্যুঞ্জয় তার সাথে কয়েক শব্দ কথা বলে এবং এই থেকে জানা যায় যে পাকা 1.5 মাস যাবৎ সে শয্যাশায়ী এবং প্রথম 15-16 দিন সে কাউকে চিনতেই পারছিল না এবং প্রথম 15 সে অজ্ঞানী ছিল এবং এই কয়েকদিনই হচ্ছে সে মানুষকে চিনতে পারছে। তো এই কয়েকদিনে তার মানে পুরো ঘটনা সে বিবরণ করে এবং পরবর্তীতে কথাবার্তা শেষে সে যখন চলে যাচ্ছে বাসায়, তখন দেখা যায় যে পুরোপুরি অন্ধকার নেমে গিয়েছে। তো বিলাসী তাকে তার প্রদীপটা দিয়ে কিছুটা এগিয়ে দিল, প্রাচীর পর্যন্ত এগিয়ে দেওয়ার পরে সে বিলাসী তাকে জিজ্ঞেস করছে আর এগিয়ে দিব, আর একটু এগিয়ে দিব, এখন তো অনেক অন্ধকার হয়ে গেছে। তো যেহেতু একটা মেয়ে মানুষ জিজ্ঞেস করছে, অবশ্যই কি করতে হবে। তো এবার বিলাসী যেহেতু একটা মেয়ে ছিল এবং একটা মেয়ে বললে অবশ্যই ছেলে কখনো সেটা স্বীকার করতে চায় না, যে ভয় পেলেও সে কি বলতে হবে, তাকে নাই বলতে হবে। এবং এতই অন্ধকার ছিল তাও সে না বলে শুধু প্রদীপটা নিয়ে এত রাস্তা পার হতেছিল। এবং এই পার হওয়ার পরে আমরা লেখকের মতো একটি গল্প, এখানে আরো একটি গল্প জানতে পাই। সেটি হচ্ছে যে তারই একজন আত্মীয় তার সাথে বহু বছর সংসার করে এবং সংসার করার পরে যখন এই মানুষটি মৃত্যুবরণ করে, ওই দিন লেখক এবং ওই সদ্য বিধবা স্ত্রীটি ওই বাসায় উপস্থিত ছিল। এত বছর যাবৎ সংসার করার পরেও এই তার স্বামীর লাশটিকে সে আর 1 মিনিটও গ্রহণ করতে চাচ্ছে না, সে কোনোভাবে এই লাশটির সাথে একা থাকবে না। তাই সে কোনোভাবে লেখককে ঘর থেকে বের হতে দিচ্ছিল না, কেননা সে ভয় পাচ্ছিল এই লাশটির সাথে। তো তিনি এই মহিলার সাথে বিলাসীর তুলনা করছিল, এই দুজনই তো একই অবস্থান করছে, যে কোনো এক সময় বিলাসীও সে অবস্থানে যেতে পারে, কিন্তু বিলাসী সে ভয়টি করেনি। এই পর্যায়ে বিলাসী আমরা সাহসী রূপটি তুলে ধরতে পারি, অর্থাৎ সে সাহস নিয়ে এত গভীর জঙ্গলের মধ্যে সে মৃত্যুঞ্জয়ের সাথে দাঁড়িয়ে আছে। সব ছেড়ে দিন, যে রুটিগুলো বাইরে পড়ে আছে সেগুলো আমি বাসায় দিয়ে আসি। অর্থাৎ সে বারবার চিন্তা করতেছিল যে মৃত্যুঞ্জয় শয্যাশায়ী, সে খাবার না পেলে এই রোগা অবস্থায় তার কি হবে, সারা রাত সে না খেয়ে থাকবে। তো এই অবস্থায় আমরা বিলাসী, কর্ম নিপুণ বা সেবাব্রতী, এই দুটি গুণাবলী আমরা এখানে
লক্ষ্য করতে পারে। তো পরবর্তীতে এই যে গ্রামের মানুষগুলা যে জাত প্রথার বিরুদ্ধে একটি সমস্যা হয়েছিল, এটির বিরুদ্ধে দাঁড়িয়েছে, এ নিয়ে লেখক আরেকটি তুলনা ধরে ধরে যে তৎকালীন এই যে আমাদের মুখ্য বা অপ্রধান চরিত্র মুখ্যপর্যায় মহাশয়, তার সদ্য বিবাহিত পুত্র, সদ্য বিধবা পুত্রবধূ, তিনি কাশিতে যান এবং স্বেচ্ছায় সেখানে 2 বছর থাকেন। অর্থাৎ তার এই ফাঁকে যে ছোট বাবু রয়েছে তাদের সবার মুখে বলা বলি করছে যে কি এই সম্পত্তিগুলা তারা ভোগ করে ফেলবে, তাদেরকে দেওয়া হবে না। অর্থাৎ তার যে মুখোপাধ্যায় বাবু রয়েছে তার এই যে সম্পত্তিগুলো রয়েছে তারা নিয়ে নিবে। সেই বলা বলিতেই পরবর্তীতে তাকে কাশি থেকে নিয়ে আসা হয় এবং নিয়ে এনে বিভিন্ন ব্রাহ্মণ, তারপরে তারা বিভিন্ন ব্রাহ্মণকে এবং নানান ধরনের ধর্মীয় মানুষদেরকে তারা দক্ষিণা দেয়, দান দেয় এবং কাঁসার একটা গ্লাসের নাম উল্লেখযোগ্য রয়েছে, এটি প্রদান করে এবং গ্রামের সকলেই তাদের নামে ধন মানে একদম খুবই সুনাম রটানো শুরু করে দিয়েছে, শুধুমাত্র ওই যে ব্রাহ্মণদেরকে কিছু দান দক্ষিণার কারণে। তাদের এত প্রিভিয়াস যে ভুলগুলো ছিল তারা এগুলো লুকিয়ে ফেলেছে। তো এর সাথে তো মানে লেখক তুলনা করতেছে যে বিলাসী তেমন একটা দোষ করেনি, সে শুধু একটি নিচু বা উঁচু জাতের মানুষকে বিয়ে করেছে। তো এটা তো তেমন একটা দোষের না যে তাকে মারতে হবে বা একদম এতই পাপ করে ফেলছে তাকে গ্রাম থেকে বের করে দিতে হবে। তো এই অবস্থায় পল্লী গ্রামের এমন একটি অবস্থা যে তারা ধনীদেরকে এতই বেশি উপরে তুলে দিয়েছে, মানে এত বেশি উপরে অবস্থান করে দিছে যাতে তারা মানে গরিবদেরকে বা নিচু জাতেরদেরকে একদম পিষে ফেলার অবস্থা হয়ে গেছে। স্টপ করো। এরপর মেয়েরা বছর কয়েক পরে মালোপাড়ায় একদিন হাঁটতে ছিল, হঠাৎ দেখে যে বড় বড় গেরুয়া পরা, মালা, পুঁতি এগুলো পরা একজন মানুষ তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। এ আর কেউ নেই, হচ্ছে মৃত্যুঞ্জয়। তাকে দেখে মেয়েরা বরাবরই অবাক হয়ে যায় এবং ভাবে যে এত কিভাবে পরিবর্তন হয়ে গেল। এ তো ছিল কায়েস্তের ছেলে, কায়েস্তের ছেলে হওয়ার পরও সে। তো এরপরে পাকা 2 মাস লেখক আর মৃত্যুঞ্জয়ের কোনো খবর নেননি এবং 2 মাস পরে তার যে খুড়া রয়েছে, একমাত্র খুড়া যে সবসময় ভাইপোর নামে দুর্নাম রটায় এবং সে বাগানটি দখল করতে চায় তার যে সম্পত্তিটি, এবং এই 2 মাস পর জানা যায় যে খুড়া একদম তোলপাড় করে ফেলতেছে, যে মহা পাপ করে ফেলেছে, যে সে উঁচু বংশের হয়ে কায়স্থ বংশের হয়ে যে সাপুরীর মেয়েকে বিয়ে করেছে, অর্থাৎ বিলাসীকে সে বিয়ে করে ফেলে তখন। আর বিয়ে করা তো বড় কথা না, সে একটা মহাপাপ করেছে, সেটা হচ্ছে অন্নপাপ। তো বিলাসীর হাতে সে ভাত খেয়েছে। তৎকালীন সমাজে, কুসংস্কারচ্ছন্ন সমাজে এটা মহাপাপ হিসেবে ধরা হতো যে উঁচু বংশের বা উঁচু জাতের কেউ নিচু জাতের কাছ থেকে কোনো খাবার খেতে পারবে না, বিশেষ করে ভাত, এটা খেলে মহা অন্নপাপ হয়ে যাবে। তো এমন বলে সে গ্রামের রটানো শুরু করলো এবং এটা যেহেতু কুসংস্কারচ্ছন্ন গ্রাম ছিল, সকল মানুষ খেপে উঠে বিলাসীর বিপক্ষে এবং মৃত্যুঞ্জয়ের বিপক্ষে তারা যায় দলবল নিয়ে। এবং এখানে আমাদের লেখক নেরাও ছিল এই দলের মধ্যে, যাতে বিলাসীকে তারা এখন গ্রাম থেকে বের করে দিবে এমন একটা অবস্থা। তো সবাই মিলে তারা মৃত্যুঞ্জয়ের বাড়িতে গিয়ে পৌঁছে গেছে। তার পুরো উকি দিয়ে দেখে যে মৃত্যুঞ্জয় সামনের রুমে শোয়া ছিল। তো এখন সে দেখার পরে দরজাটি টেনে লাগিয়ে দেয় যাতে মৃত্যুঞ্জয় বের হতে না পারে। এবং পরবর্তীতে তারা বিলাসীকে 3-4 জন ধরে মারধর করতেছিল এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেছিল এবং এই পর্যায়ে বিলাসী কিন্তু একদম তার কর্মনিপুণ যে ভাবটা ছিল সেটি প্রকাশ পায়।
শেষের পর্যায়ে একদম দেখতে পাবেন বিলাসী গল্পটি ভারতীয় পত্রিকা 1325 বঙ্গাব্দে 1918 খ্রিস্টাব্দে বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়। এছাড়াও থার্ড ক্লাস যে কথাটি বলা হয়েছে এটি তার সম্পর্কে, এটা হচ্ছে যে শ্রেণী অষ্টম শ্রেণীতে পড়েন, অর্থাৎ তৎকালীন সমাজে অষ্টম শ্রেণীকে থার্ড ক্লাস এবং নবম শ্রেণীকে সেকেন্ড ক্লাস এবং প্রথম শ্রেণীকে দশম শ্রেণীকে ফার্স্ট ক্লাস বলা হয়। এছাড়া কামচাটকার রাজধানী কি, পত্রপালস্ক, এটা আসে বেশিরভাগ প্রশ্নে, এই জন্য আমরা ইত্যাদি প্রশ্নগুলো দেখে নিব এবং শেষ পর্যায়ে জেনে নেব যে এই গল্পের মাধ্যমে কবি আমাদের কি মেসেজটি দিতে চেয়েছেন। এটা হচ্ছে জাতপাতের বিরুদ্ধে, জাতপাতের চেয়ে মানুষের আন্তরিক যে সম্পর্কটি এটি সবচেয়ে বড় এবং এটি সবচেয়ে প্রধান, মানুষের যে মনুষ্যত্বটা এটি সবচেয়ে ঊর্ধ্বে রাখতে হবে, এটি আমাদেরকে কবি জানাতে চেয়েছেন। আচ্ছা, এই সম্পর্কিত কোনো তথ্য থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।